আওয়ামী লীগের গণতন্ত্র একসাথে যায় না। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ভোট একসাথে যায় না। গণ অভ্যুত্থানকে হুমকি হিসেবে হয়তো বলার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা অভিযোগ বলুন বা এরকম প্রেক্ষাপট বলুন তৈরি করার বা সম্ভাবনার কথা আপনি বলছিলেন, একটা ইতিহাসও বলছিলেন। জি না দেখুন, গণ অভ্যুত্থান তো মানে বছর বছরে হয় না, এটা যুগে যুগে হয়। সে 54 সালে নির্বাচনের পরে 58 সালে যখন আপনার সামরিক শাসন জারি করা হয়, তারপরে 69 গণ অভ্যুত্থান, অনেক সময় অনেক দিন লেগেছে একটা গণ অভ্যুত্থান তৈরি করতে। পরবর্তীকালে আমরা এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি 9 বছর আন্দোলন করার পরে। পরবর্তীকালে আমরা এই যে 17 বছর অক্লান্ত কষ্ট করে একটা রক্তাক্ত সোপান তৈরি করে আমরা গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থান তৈরি করতে গিয়ে আমাদেরকে অনেক সঙ্গীকে হারাতে হয়েছে, গুম খুন নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা টকশোতে এসে যখন কেউ কথা বলতো না, জীবনের ঝুঁকি নিয়ে টকশোতে কথা বলতাম, বাসা থেকে শেষ বিদায় নিয়ে প্রতিদিন রাজপথে নামতাম। এগুলো অনেক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন কথায় কথায় তো গণ অভ্যুত্থানের হুমকি দিয়ে কোনো লাভ নাই। একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে একটা পটকা, একটা শব্দ হয়নি, একটা উচ্চারণে, মানে এই যে কেউ যদি বলে যে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে, এগুলো অভিযোগের জন্য অভিযোগ। না, ওনারা অভিযোগ করছে যে ঝামেলাটা হয়েছে গণনায়, না, অর্থাৎ কাস্টিং এ কোনো প্রবলেম হয়নি। না, কাস্টিং কোনো প্রবলেম হয়নি, গণনায় কোনো প্রবলেম হয় না। গণনায় আমি গণনার সময় আমি নিজে কেন্দ্রে, আমরা যেখানে গণনা হচ্ছে সেখানে উপস্থিত থেকেছি। সেখানে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা করে আনা, তারপর বাতিল ভোটগুলোকে আবার একসাথ করা, গণনার হিসাব নিকাশ মিলিয়ে। যেমন আমি 9টা বাজে জেনে গেছি যে আমার নির্বাচিত হয়ে গেছি, 9টা বাজে জেনে গেছি যোগ বিয়োগ করে। কিন্তু মানে তারা মানে প্রশাসন কর্তৃক প্রত্যেকটা জিনিস বুঝে দিয়ে গণনা করে যোগ বিয়োগ পূরণভাগ মিলিয়ে করতে করতে রাত্রে 2টা 2:30 বেজে গেছে। আমরা প্রার্থীরা সবাই উপস্থিত ছিলাম সেখানে। তো এটা নিয়ে এত মানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তো আইন দরজা খোলা আছে, সেখানে আপনি আইনের কাছে যাবেন, আইনের কথা বলবেন। এখন একটা সরকার গঠিত হয়েছে, একটা শক্তিশালী বিরোধী দল আছে। বিএনপি যখন প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন বিরোধী দলের নেতাকে মন্ত্রী মর্যাদা দিয়ে, রাষ্ট্রের সুযোগ সুবিধা দিয়ে তাকে বিরোধিতা করার জন্য মানে রাষ্ট্রের থেকে মানে তোষাগর থেকে তাকে ভাতা দেওয়া হচ্ছে। তো বিরোধী দল তো বিরোধিতা করবে, এটা তার রাষ্ট্রীয় দায়িত্ব। বিরোধী দল উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদায়, চিফ হুইপ প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন। এরা বিরোধিতা করাই কি রাষ্ট্রীয় দায়িত্ব? না, এটা রাষ্ট্র, আমরা রাষ্ট্র থেকে তাকে প্রণোদনা দিচ্ছি বিরোধিতা করার জন্য। বিরোধিতা করেন আপনি সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক এবং যৌক্তিক বিরোধিতা করেন। আপনার ছায়া সরকার গঠন করেন, ছায়া মন্ত্রিসভা গঠন করেন, প্রত্যেকটা মন্ত্রীর মন্ত্রণালয়ের বিপরীতে আপনি বিশেষজ্ঞ দিয়ে আপনি একটা মন্ত্রণালয় তৈরি করেন। সেখানে আপনি প্রত্যেকটা জিনিসগুলো তুলে ধরেন, যাতে করে আমরা আমাদের গণতন্ত্রটাকে সুসংগত করতে পারি, সুশাসনকে নিশ্চিত করতে পারি। আপনি শুধুমাত্র রাস্তাঘাটে হুমকি দিলে, এখন ঘটনা হলো যে কি, নেগেটিভ নিউজের প্রতি আপনার সংবাদপত্রের মধ্যে প্রথমেই আপনার যাবে একটা নেগেটিভ নিউজের দিকে নজরটা। এখন সোশ্যাল মিডিয়াটা একটা নেগেটিভ একটা নিউজ করতে পারলে তার দিয়ে কিন্তু কাটতিটা বেশি। এবং এই মিডিয়ার কাটতির জন্য এবং সোশ্যাল মিডিয়ার মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা শব্দ বোমা তৈরি করছি, আমরা রাজনীতিতে একটা অশ্লীলতা আনয়ন করছি, আমরা আপনার রাজনীতিবিদদের সম্মানটাকে আমরা নিজেরা হানি করছি। আমরা অতীতে হাসিনার সময় বলতাম যে আমরা নিজেরা দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানে আপনাদের সাংবাদিকদের একটা সমিতি আছে, খেলোয়াড়দের একটা সমিতি আছে, ব্যবসায়ীদের একটা মানে সমিতি আছে, সংগঠন আছে, মানে তাদের আমাদের যেমন আমার নির্বাচনী এলাকা রামগঞ্জ উপজেলা সমিতি আছে, সমিতিকে সবল দলের মধ্যে আছে। রাজনীতিবিদদের মধ্যে কিন্তু আপনি কোনো সমিতি দেখবেন না। আমরা কিন্তু একে অপরের চরিত্র হনন করার মধ্যে দিয়ে আছি। আমরা একে অপরকে কিভাবে আমরা লে ডাউন করবো, একে অপরকে কিভাবে আমরা আপনার শব্দ মানে তীর নিক্ষেপ করবো, আমরা সেভাবে আছি। নির্বাচন হয়েছে, এই যে সংসদ সমাপনী বক্তব্যের সময় জনাব নাহিদ ইসলাম একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, গঠনমূলক বক্তব্য দিয়েছেন। তারেক রহমান সাহেবও গঠনমূলক বক্তব্য দিয়েছেন, শফিকুর রহমান সাহেবও গঠনমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এটা নিয়ে আগাতে চাই, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমাদের আলোচনাটা হবে সংসদে হবে যা সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু, সিদ্ধান্ত কেন্দ্রবিন্দু। সংসদ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় জনমত তৈরি করার জন্য বিরোধী দল রাজপথে যেতেই পারে, কিন্তু কিছু কিছু চরিত্র তৈরি হয়ে গেছে এখন। এই চরিত্র কি কথা বলবে মুখ দিয়ে, এটা কিন্তু আপনার জানে এটা এবং এখানে আপনার ওই যে ইউটিউবার এবং এরা ঝাঁপাই পড়ে সে শব্দগুলোর জন্য, এবং কাট্টুকাট করে দিলে যত এইসব অশ্লীল কথাবার্তা, যত শব্দ বোমা, যত হুমকি ধামকি
আপনার আমি 1 লক্ষ লোক জমায়েত করে ফেলতে পারতাম, আমি উল্টে ফেলতে পারতাম, এগুলো বললে তখন কি কাট টু কাট করে দেওয়ার পরে আপনার ডলার তো আসতে থাকে। তো এইসব কারণে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে একটা ভারসাম্যটা নষ্ট হচ্ছে। আমরা যেসব মানে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেসব স্লোগানগুলো দিই, আমরা তো আজকে রাজনীতি করছি তো 50-60 বছর পর্যন্ত, এগুলো তো কখনো শুনি নাই, এবং সেখান থেকে আমাদেরকে চলে আসতে হবে। হ্যাঁ, শাহাদুদ্দিন খুব চমৎকার করে বলেছেন। আমি অবশ্যই আলাউদ্দিন মোহাম্মদ আপনার মন্তব্যতে জানার চেষ্টা করবো, কিন্তু জনাব জহুরুল আলম দুটো বিষয় বলবেন। প্রথমত আপনি যা যা শুনলেন আপনার একটু মতামত দেবো, পাশাপাশি এটা বলবেন যে আমরা রাজনীতিবিদকে কখনো কখনো ভিন্ন দলের, আমার ভিন্ন দলের হতে পারে, কিন্তু ওনার পার্সোনালিটি, ওনার বিচক্ষণ ক্ষমতা, ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলার ধরন, ইতিহাস জানা, সব কিছু মিলে কোনো না কোনো জায়গা থেকে একটা শ্রদ্ধাবোধ চলে আসে। বর্ষিয়ান রাজনীতিবিদদের ক্ষেত্রে এরকমটা দেখি। কিন্তু এখন যদি এরকম স্পটলাইটে থাকার জন্য, ভিডিওতে, একটা রিলসে, একটা হুকিং শিরোনামে থাকার জন্য আমরা আসলে ওই রাজনীতিবিদ কিভাবে পাবো? বা তরুণদের জন্য তো এটা আসলে একটা বড় না, ওইটা একটা মানে ভিন্ন আলোচনা। আসলে আমাদের পলিটিক্যাল কালচার বা টেস্ট এগুলো কিভাবে তৈরি হবে সেটা কিন্তু এখানেও কিন্তু একদিনে এটা মানে আর তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। যেটা একটা দীর্ঘ মানে কি বলবো, যে চর্চার অভাবে, অনুশীলনের অভাবে আমরা যে অবক্ষয়ের মধ্যে পড়েছি, যে রসনের মধ্যে পড়েছি, সেটা শুধুমাত্র এই রাজনৈতিক আচরণ বা অনুশীলনের মধ্যে না, সর্বক্ষেত্রেই প্রাতিষ্ঠানিকভাবে। আমরা যে এখন ইলেকশন কমিশনকে ঘিরে যে আলোচনাটা শুরু করেছিলেন আপনি, সেটা দেখেন যে ইলেকশন কমিশন কেন এই সমালোচনার মুখে পড়ছে। কারণ প্রতিষ্ঠান হিসেবে এই মানে তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছে বিভিন্ন সময়। এখন এই যে আপনার 14 বলেন, 18 বলেন, 24-এর ইলেকশনের কথা বলেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন পীড়নক হিসেবে কাজ করেছে দি দেন গভর্নমেন্টের। যে কারণে ইলেকশন কমিশনের উপরে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। এখন এই কমিশন যে একেবারে রাতারাতি একেবারে মানে ভীষণভাবে পরিশুদ্ধ একটা কমিশনে পরিণত হয়েছে সেটা হয়তো মনে করা যাবে না, কিন্তু একটা এফোর্ট তো আমরা দিচ্ছি। তো সেখানে এখন আমি আবার একই সঙ্গে এই কথাও বলবো যে জনাব নাসিরউদ্দিন বলেছেন আমাদের পক্ষ থেকে যে কনসার্নগুলো ব্যক্ত করা হয়েছে, সেই কনসার্নটাকে একেবারে উড়িয়েও দেওয়া যাবে না। কারণ আমরা যেটা বলছি যে ভাষাগত শালীনতা বজায় রাখা বা রাজনৈতিক যে মানে সুষ্ঠু রাজনৈতিক চর্চা যে অনুশীলন, সেটা হয়তো আমরা মেনটেন করব, কিন্তু গঠনমূলকভাবে ইলেকশন কমিশনকে কিছু বলা যাবে না, তাদের কোনো সমালোচনা করা যাবে না, বিষয়টা এরকম নয়। তারা এখানে এটাই বলতে চাচ্ছেন, এবং আমি এই বক্তব্যের মধ্যে কিন্তু একটা ইঙ্গিতও পাচ্ছি আগামী দিনের রাজনৈতিক, আপনি এটা মানেন বা না মানেন, আগামী দিনের রাজনৈতিক স্পেকট্রামের মধ্যে এক ধরনের অস্থিরতার ইঙ্গিত বা আভাস কিন্তু ফুটে উঠেছে। দেখেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথাকে সামনে রেখে তারা কিন্তু বলছেন যে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, এবং সেটা কিছুটা ইঙ্গিত কিন্তু এই ভাষাগত ব্যবহারের মধ্য দিয়ে আছে। ইটস নট অনলি এ রোমান্টিসিজম, এটা একটা কি বলবো, যে আমি যদি ফোর্সি করি যে সামনের দিন কিন্তু খুব বেশি সহজ হবে এরকম না। আমরা আশা করি যে হয়তো পার্লামেন্টে সব কিছু সীমাবদ্ধ থাকবে, ওখানে ফাইটিং হবে, সমালোচনা যা হবে। এই কয়েকদিন আগে তথ্যমন্ত্রী বলছিলেন যে কোনো বিষয় যাতে পার্লামেন্টের আলোচনা বা সমালোচনার মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে, যাতে রাজপথে চলে না আসে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের রাজনৈতিক হাতিয়ার এই রিজোর্ট টু দি স্ট্রিটস, এটার মধ্যে মানুষকে উস্কে দেওয়া যায়, একটা বিশৃঙ্খলা করা যায় এবং সরকারকে বেকায়দায় ফেলা যায়, এবং সেই বেকায়দা না ফেললে পরে দাবি আদায় হয় না, সেটাও কিন্তু একটা দীর্ঘদিনের কালচার। তো আমার মনে হয় যে সে পুরনো ধ্যান ধারণার মধ্যে আমরা আছি, এবং সেটার একটা ইঙ্গিত আছে যে স্থানীয় সরকার যদি, এটাও একটা হাইপোথেটিক্যাল, যদি এই নির্বাচনে কোনো অনিয়মের চেষ্টা করা হয়, যদি নির্বাচন ঠিকঠাক মতো করা না হয়, কিন্তু গিভেন দ্য ফ্যাক্ট যে জাতীয় নির্বাচনটি যতখানি সুষ্ঠু হয়েছে, আমার মনে হয় রাজনৈতিক পক্ষগুলোর উচিত হবে। আমাদের তো একটা সমস্যা আছে, আমরা অনিয়মের সংজ্ঞা তো ডিফাইন করতে পারি না। যে যেতে সে বলে সুষ্ঠু নির্বাচন, যে হারে সে বলে অনিয়ম, তাহলে অনিয়মের সংজ্ঞা না, তারপরেও বাই এন্ড লার্জ বলতে হবে যে সেটা তো আছেই, এটা তো পলিটিক্যাল লেগেসি। কিন্তু তারপরেও আপনি 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনটাকে তো আপনি বাই এন্ড লার্জ তো বলবেন যে না, মোটামুটি ভাবে এটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সহিংসতা মুক্ত, আপনার আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক রয়েছেন তাদের চোখে একটা অবিতর্কিত একটা নির্বাচন হয়েছে। তো সেদিক থেকে তো আপনার একটু এমব্রেস করি, এই রেজাল্টটাকে, এই ফলাফলটাকে এমব্রেস করে এগিয়ে যাওয়ার কথা। সুতরাং আগামী নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করার পথে ইলেকশন কমিশনকে যদি কেউ মানে সাজেশন দিতে চায়, অথবা তাদের ভুলভ্রান্তি নিয়ে আলাপ করে, তাদের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করে, তাহলে কোনো দোষের কিছু নাই। সেক্ষেত্রে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বা জামাতের পক্ষ থেকে যারা যে বক্তব্য দেওয়া হয়েছে, ইটস
কমপ্লিটলি ওকে। Okay. হ্যাঁ, কিন্তু কিন্তু ভাষাগত পরিসীমা, যে বিষয়গুলো একদম। আসছে, ক্যারেক্টার অ্যাসাসিনেট না করা, উস্কানি না তৈরি করা, যাতে অযথাই যাতে যেন আরো কেওয়াস তৈরি মানে না মূল হয়। বার্তাটা পাবো কিন্তু জি। একটা শালীনতার মধ্যে থেকে, Absolutely, পলিটিক্যাল যে শালীনতা থাকে। অনেক Absolutely. ধন্যবাদ। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি এরই মধ্যে জেনেছেন প্রধান নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বুঝলাম, কিন্তু আমরা এরকম নাম শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি এনসিপি থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ থেকে দাঁড়াতে পারেন, সাদিক ক্যাম্প দাঁড়াতে পারেন। তাদের তো আসলে মানে বলে দিতে হবে না প্রতীক কি, তাদের প্রতীক কি সেটা তো সবাই জানে। কিন্তু আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি দলীয় প্রতীক থাকবে না, অন্যদিকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। সাংঘর্ষিক কিনা ব্যাপারটা? জি না, প্রথমত স্থানীয় সরকার যেরকম হওয়া উচিত, স্থানীয় সরকার কমিশন যখন সংস্কার কমিশন হয়েছিল জি তখন তৎকালীন জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাবে আমরা দাবি জানিয়েছিলাম স্থানীয় সরকারকে আপনার কেন্দ্রীয় সরকারের থেকে অথবা রাজনৈতিক সরকার থেকে স্বাধীন করে আলাদাভাবে একটি স্বতন্ত্র বডি তৈরি করা। এবং এখন যেটা আছে স্থানীয় শাসন বলা হয়, এটাকে স্থানীয় শাসন থেকে স্থানীয় সরকারে রূপান্তর করা, এটা আমাদের একটা রাজনৈতিক প্রকল্প বটে। জি এখন এই প্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে যে এনসিপি যেভাবে আপনার নিজেদের প্রার্থী ঘোষণা করছে, ব্যাপারটা আসলে আমাদের দলীয় প্রার্থী না। আপনি নিশ্চয়ই অবগত থাকবেন যে স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ মানুষও অংশগ্রহণ করে, কিন্তু একই সাথে মানে যেই যেই এলাকায় নির্বাচন হয় সেখানকার রাজনৈতিক দলগুলোর যারা সক্রিয় সদস্য তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। এখন স্থানীয় সরকার নির্বাচনে আপনি যদি খেয়াল করে দেখবেন যে জাতীয় সরকার নির্বাচনের চেয়ে অনেক বেশি আপনার সেখানে আপনার যদি বলেন যে লোকাল পর্যায়ে মারামারি হয় বেশি, গ্রুপিং হয়, সংঘর্ষ বেশি হয়, খুনাখুনি বেশি হয়। জি এটা অন্যতম একটা বড় কারণ হলো যে রাজনৈতিক দলগুলোর সেখানে একাধিক প্রার্থী থাকে এবং তারা সবাই লোকালি নিজেরা পাওয়ারফুল নিজেদেরকে মনে করে, এবং সেখানে আপনার রাজনৈতিক দলও সেই ধরনের সংঘাত নিরসনে ব্যর্থ হয়। তো সেক্ষেত্রে এটা একটা ডিফেক্টও। আমরা কখনোই আমরা বলছিও না যে আমরা স্থানীয় সরকারে রাজনৈতিক ভাবে আমরা প্রার্থী দিচ্ছি, কিন্তু আমাদের যারা রাজনীতিবিদগণ আছেন তারা যেহেতু জনসম্পৃক্ত এবং জনগণের সাথেই কাজ করবেন, জি তো তাদেরকে দল থেকেই, এটা আমরা তো নির্বাচন কমিশন কিংবা অন্য কোনো জায়গায় কিন্তু আমরা এটা আপনার এনসিপির প্রার্থী এভাবে আমরা বিবেচনা করছি না। আমরা এনসিপি থেকে কারা সম্ভাব্য ওখানে নির্বাচন করতে পারে। আর একটা বিষয় দেখবেন যে আমরা কিন্তু সেখানে আহ এমন কোন প্রার্থী সবাই যে আপনার এনসিপির দল এনসিপি রাজনীতি করছে ব্যাপারটা কিন্তু এরকমও না। যারা এনসিপি রাজনীতি করছে না আমরা তাদেরকেও কিন্তু আমরা সমর্থন দিয়েছি। মূল জায়গাটা হলো যে এনসিপি একটা দল হিসেবে লোকাল যেই বডিগুলোতে নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের একটা সমর্থিত প্রার্থী থাকতে পারে, এটা আইনের সাথে সাংঘর্ষিক না। হ্যাঁ, কিন্তু এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করে তাহলে তো অবশ্যই সাংঘর্ষিক, এবং আমরা অবশ্যই এটা রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করবো না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে প্রতিটি নির্বাচনে আপনার সেখানে তার পরোক্ষ এবং প্রত্যক্ষ অংশগ্রহণ থাকেই, এবং তার দলীয় প্রার্থীর অংশগ্রহণ থাকে। তো আমরা মূলত সংঘাত এড়িয়ে আমরা দলীয় সাংগঠনিক শৃঙ্খলা মেনে যেতে এনসিপির যারা লোকাল নেতৃবৃন্দ ইলেকশন করতে পারে সেই জন্য কিন্তু আমরা এটাকে একটা স্ট্রাকচারে নিয়ে এসেছি। কিন্তু এটার সাথে যে আমরা দলীয় প্রতীকে প্রার্থী দেওয়া কিংবা এই প্রার্থীরা এনসিপি প্রার্থী, বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী বিবেচিত হবে, সেই জায়গা থেকে আমরা বিবেচনা করছি না। এবং আমরাও চাই স্থানীয় সরকার পুরোপুরি আপনার দলীয় যে নিয়ন্ত্রণ আছে এবং দলীয় প্রভাব আছে সেই প্রভাব মুক্ত হয়ে ইলেকশনটা হোক, এবং সেই ইলেকশনে আপনার শুধুমাত্র রাজনৈতিক দলের প্রার্থী না, লোকালি যে গ্রহণযোগ্য ব্যক্তি আছেন তারাও নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারাও সেখানে না, নির্বাচিত হয়ে মানে আসুক। আপনার বক্তব্য পুরোটাই হচ্ছে একটা আদর্শগত বাস্তবতা, এমনটাই হওয়া উচিত, এমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ যেভাবে বলছেন সেভাবে সম্ভব? মানে দলীয় প্রতীক আমি নির্ধারণ করছি না, কিন্তু মানুষটা দলীয় সেটা আমি বুঝে ফেলছি, তাহলে আসলে প্রতীকটা বড় বাধা হয়ে দায় কিনা বা বড় ফ্যাক্টর হয় কিনা? না, প্রথমত এটা কিন্তু রাজনৈতিক দলের জন্য লস। সাপোজ আপনি যদি বলেন যে ঢাকা ঢাকা দক্ষিণে আমরা আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা করেছি, জি এখন আসিফ মাহমুদকে শুধুমাত্র এনসিপির ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন? তো এই প্রশ্নের যদি উত্তর দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার খুব সরল নয়। তার মানে আসিফ মাহমুদকে সমাজের, যেহেতু এটা জাতীয় নির্বাচন না, মানুষ কিন্তু কে সরকার গঠন করবে সেটা দেখবে না। মানুষ দেখবে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমি একজন মেয়র হিসেবে কে সবচেয়ে বেশি সেখানে পারফেক্ট হবে এবং জি দায়িত্বশীল হবে। তো সেই প্রেক্ষিতে কিন্তু তাকে আপনার দলীয় যেই আপনার বলা হয়েছে তার বাইরে গিয়েও অনেকগুলো
সিভিল সোসাইটি, লোকাল বডি, লোকালি যারা আপনার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে তাদের সাথে কিন্তু কথা বলতে হচ্ছে, যুক্ত হতে হচ্ছে। জি সো আপনার যদি রাজনৈতিক দলীয় প্রার্থী হিসেবে প্রার্থীগুলো চিহ্নিত হয়ে যায়, তখন কিন্তু প্রার্থীর যে আপনার গতিবিধি সীমিত হয়ে পড়ে এবং প্রার্থী একদম। কিন্তু ইচ্ছা করলে অনেক জায়গায় যেতে পারেন। সো এটা কিন্তু রাজনৈতিক দলের জন্য লস। কিন্তু একই সাথে এটা সত্য যে রাজনৈতিক দলের প্রার্থী তো থাকবে, এত বড় একটা নির্বাচন, এবং শুধুমাত্র বাংলাদেশে না, সব দেশে স্থানীয় সরকারের নির্বাচনের সফল যারা নির্বাচিত মেয়র থাকেন, প্রতিনিধি থাকেন, তারা কিন্তু পরবর্তীতে জাতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনি যদি জোহরান মামদানির কেস দেখেন, নিউ ইয়র্ক সিটির একজন মেয়র, সে কিন্তু পুরো আমেরিকার যে রাজনীতি, সে রাজনীতিতে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে ঠিক আছে, আমরা আসলে এই এক্সেপশনটা আসলে সবসময় এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবো কিনা আমাদের দেশের না, আমি কনটেক্সটে সেটা অনেক বড় exception কথা। বলছি না। তবে হ্যাঁ, আপনি মানে আপনার জায়গা থেকে একটা মতামত দিয়েছেন যে হ্যাঁ, এটা রাজনৈতিক দলগুলোর জন্য আসলে লস। আপনি কিভাবে মাননীয় সংসদ সদস্য, কারণ একটা বিষয় একটু জানতে চাই, ধরুন মানুষ দলীয়, তাকে আমরা সবাই চিনি, কিন্তু এই একদিনের জন্য তারা আসলে প্রতীকটাকে আলাদা করে ফেলছেন, আদৌ কোনো কাজ হয় এখানে? না দেখুন, যদি আমার মতামত চাইতো বা যদি আমার কথা বলার সুযোগ থাকতো, তাহলে আমি অবশ্যই বলতাম যে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় প্রতীক ব্যবহার করা দরকার। কারণ একটা রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় আছে, একটা রাজনৈতিক সরকার যদি জাতীয় সরকার হয় তাহলে সেটা স্থানীয় সরকার, স্থানীয় সরকারও তো সেই রাজনৈতিক দলের প্রতিনিধি, সেই রাজনৈতিক দলের প্রতীক নিয়ে যদি নির্বাচন করেন, তাতে আমি ক্ষতি কোনো কিছু দেখি না, বরঞ্চ তাতেও দলীয় শৃঙ্খলা এবং আপনার দলের আনুগত্য এবং দলের প্রতি আরো মানে সাংগঠনিকভাবে এই জিনিসটা আরো সৌন্দর্য বৃদ্ধি করে। পৃথিবীর অনেক দেশে সেরকম আছে। এখানে এটা কেন করলো এটা আমি জানি না, এবং এটাতে কি উপকার হবে কি অপকার হবে সেটা হয়তো ভবিষ্যতে বলবে। কিন্তু যেমন একটা রাজনৈতিক দলের সরকার যখন ক্ষমতায়, তখন স্থানীয় নির্বাচনে মানুষ চাইবে যে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি যেন জয়লাভ করে, যাতে করে যাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। মানুষ স্থানীয় সরকার, এবং দেখেন এই বিএনপি সরকারই কিন্তু সর্বপ্রথম 1982 সালের 24শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে ব্যারিস্টার মওদুদ আহমেদ থানাকে প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্নিত করে সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনাটা দাবি তুলেছেন, একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। পরবর্তীকালে সেটা বাস্তবায়ন করেছেন, একটা উপজেলা পরিষদ গঠিত হয়েছে, একটা উপজেলার সমস্ত আপনার প্রশাসনিক কর্মকাণ্ড, আপনার সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডের একটা মোবিলাইজেশন হয়। সেখানে সেই উপজেলা চেয়ারম্যান যদি রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে থাকেন এবং ওই প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন, হোক বিরোধী দলের হয় সরকারি দলের, তাতে করে দলের একটা, আমাদের দেশে কিন্তু সুইং ভোটের সংখ্যা খুব কম, আমাদের দেশে সুইং ভোটের সংখ্যা খুবই কম, এবং দল কানা এবং দলের প্রতি অনুরক্ত লোকের সংখ্যা বেশি। আমি এখন পর্যন্ত আজকে 2 বছরে আওয়ামী লীগের একজন উপনেতা, শিকি নেতা, পাতি নেতা, বড় নেতা, কোন নেতার মধ্যে ন্যূনতম সামান্যতম অনুশোচনা দেখি নাই, অপরাধবোধ দেখি নাই। 70 বছর গণতন্ত্রকে হত্যা করে রাজনীতির নামে যে অপরাজনীতি করেছে, নির্বাচনকে যে কলঙ্কিত করেছে, অর্থকে লুণ্ঠন করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তাহলে মানে আমাদের দেশের মধ্যে কালচারটাই এরকম। তো সেই কালচারের মধ্যে দাঁড়িয়ে এখন যদি দলীয় প্রতীকের নির্বাচনটা যদি না হয়, তাহলে পাতি নেতা উপনেতার কথা যারা বললেন, তারাও তো আসলে নির্বাচনে অংশ নিতে পারে, সামান্য ইতিহাস বদলে দিয়ে নিজেদের। না, সামান্য ইতিহাস বদলে দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আমি পরের কথা, কিন্তু যে মানে প্রতীকের ব্যাপারটা বলেছি, এবং যে প্রার্থী, দলীয় প্রার্থী, দল তো একটা প্রার্থী ঘোষণা করবে। আমাদের যদি প্রতীক যদি ধানের শীষ নাও হয়, আমরা চেষ্টা করব আমরা একটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, কাউন্সিলর পর্যায়ে আমরা দলের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অন্য যারা আছেন তারাও নির্বাচন করতে পারবেন, কিন্তু আসলে যিনি যাকে দল থেকে মনোনয়ন করবে সেই কিন্তু অফিসিয়ালি আনঅফিসিয়ালি দলেরই প্রার্থী। তাহলে এই জিনিসটা আসলে মানে যদি আমাদের মধ্যে আলোচনাটা হতো, আমি অন্তত বলতাম যে না, প্রার্থী যেভাবে আগে দলীয় প্রতীকের প্রার্থিতা হোক। এখন স্থানীয় নির্বাচনটা যেমন এখন থেকে হুমকি ধামকি শুরু হয়ে গেছে, এই হুমকি ধামকির প্রয়োজনটা নাই। আমরা আসলে নির্বাচনটাকে তো একেবারে নির্বাচনে আওয়ামী লীগ এমনভাবে দিয়ে দিয়েছে, পরবর্তীকালে আমরা দেখেছি যে চট্টগ্রামে একটা উপনির্বাচন 8% ভোট পড়েছে, খুব কড়া নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে 8% ভোট পড়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যদি তথাকথিত সেই সময় যদি 30% মানুষ যদি আওয়ামী লীগ করে থাকে, তারাও ভোট কেন্দ্রে যায়নি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক কেন্দ্রে শূন্য ভোট পড়েছে। অর্থাৎ পুরো নির্বাচন ব্যবস্থাকে, পুরো নির্বাচনটাকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা আস্তে আস্তে আমরা এখন নির্বাচনমুখী হয়ে আমরা আসি। মোহাম্মদ সজীব ভুঁইয়া এই আন্দোলনের মধ্যে একদম অন্যতম স্টেক হোল্ডার। আমি অন্তত সবসময় তার সেই ভাষণটার কথা আমার সবসময় মনে আছে, যে একদিন যে
মানে এগিয়ে নিয়ে আসছে আমাদের কর্মসূচিটাকে। কাপা কাপা বলা যে কথাটা বলেছে, এটা মনে উঠলে আমি শিহরিত হয়ে উঠি। তো তারও একটা গ্রহণযোগ্যতা থাকবে, সে নির্বাচন করুক, অন্যরা নির্বাচন করুক, বিএনপি করুক, কিন্তু আমরা যেটা চাইবো যে আমরা সম্মিলিতভাবে আমাদের মধ্যে এই ধরনের মানে অনৈক্যের মধ্য দিয়ে যেন পতিত স্বৈরাচারের কেউ যেন এসে আমার জায়গা দখল করতে না পারে, স্পষ্ট বক্তব্য। রাজনীতিটা যেন কলুষিত আবার করতে না পারে। আমরা তাদের দেখেছি আওয়ামী লীগের গণতন্ত্র একসাথে যায় না, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ভোট একসাথে যায় না। আওয়ামী লীগ মানে ভোটের যায় না রাজনীতি বলে বিশ্বাস আসলে করে না। তার পরিণতিক্রিয়া সেটা 2024 আমরা দেখেছি। আমি একটা বিরতিতে যাব এবং আমার হাতে বেশ কয়েকটি বিষয় জরুরও আপনার জন্য আছে, সেটা একটু জানার চেষ্টা করবো। এবং বলে রাখি আমাদের সঙ্গে আলাউদ্দিন মোহাম্মদ আছেন এবং আপনি চাইলে তাকেও প্রশ্ন করতে পারেন।